আজকের ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্য প্রযোজ্য যারা এমন একটা সিচুয়েশনে আছেন যে তারা কিনা ডিসাইড করতেছেন আর কি যে আপনারা দেশের বাইরে পড়তে যাবেন বা পড়তে যাওয়া উচিত এই সিচুয়েশনে আছেন। পাশাপাশি এটাও মাথায় আসে যে আমি যদি দেশের বাইরে যাই তবে কীভাবে কী প্রিপারেশন নেব ওইটাও বুঝতেছি না। মানে একদম রুট লেভেলে যারা আছে যে মাত্র লাইফের কোনো কারণে বা ক্যারিয়ার প্ল্যান বা সব কিছু মানে লাইফস্টাইলের প্ল্যানের কোনো কারণে জাস্ট এক্স্যাক্টলি রাইট নাও আপনারা ডিসাইড করছেন যে আপনারা দেশের বাইরে যাওয়া উচিত, এবং সাথে সাথে এটাও মাথায় আসতেছে যে দেশের বাইরে যাওয়ার জন্য আসলে কীভাবে কী প্রিপারেশন নিতে হবে সেটার একটা ভালো গাইডলাইন নিউট্রালি কেউ যদি দেয় তাহলে একটু ভালো হতো। তো এই দুইটা জিনিস যদি আপনার সাথে আজকে ম্যাচ করে তাহলে আমার মনে হয় আজকের ভিডিওটা আপনার জন্য দুইটা জিনিস কভার করতেছি। একটা হচ্ছে ওয়াই স্টাডি অ্যাব্রোড, কখন বুঝবেন যে আপনার দেশের বাইরে পড়তে যাওয়া উচিত, বা মানুষজন কোন কোন সিচুয়েশনে ডিসাইড করে যে তারা এখন দেশের বাইরে পড়তে যাবে, এই কমন গ্রাউন্ডগুলো আপনাকে হেল্প করবে। পাশাপাশি ইফ ইট ইজ ডিসাইডেড যে আপনি এখন দেশের বাইরে যাবেন তাহলে কীভাবে কোন স্টেজে প্রিপারেশন নিতে হবে, কীভাবে কান্ট্রি ডিসাইড করতে হবে, এই সমস্ত কিছু এ টু জেড সব কিছু আমি আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করবো। চলেন তাহলে শুরু করি। তো আমি নিজেও আসলে কিছু রিসার্চ করে নিয়েছি এক্স্যাক্টলি। আমি নিজেও এই প্রফেশনে আছি অনেক দিন ধরে। তো আমার রিসার্চ অনুযায়ী আমি প্রথমে যেটা বলবো যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই স্টাডি অ্যাব্রোড। কেন বা কখন আপনি চিন্তা করবেন বা কেন বিদেশে পড়তে যাবেন। তো কোন কোন স্টুডেন্ট কোন কোন সিচুয়েশনে কোন ধরনের ডিসিশন নেয় সেটা আমি আপনাদের একটু বলি। যেমন একটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি। একটা ক্লাস অফ স্টুডেন্ট আছে যাদের কিনা প্রয়োজন হয় যে সে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি নিতে চাচ্ছে, মানে তার কাছে র্যাঙ্কিং সবসময় সব কিছু। আমি একদম স্পষ্ট একটা উদাহরণ দিয়ে বলে দিই, যেমন হার্ভার্ড, MIT, তারপর লাইক অক্সফোর্ড, কেমব্রিজ বা ইউনিভার্সিটি অফ সিডনি, এই ধরনের প্ল্যানে সবসময় আপনার মাথায় ছিল। আপনি এখন হয়তো পড়াশোনা করেছেন, 12 গ্রেড কমপ্লিট করেছেন, এটা একটা হতে পারে। আবার হতে পারে আপনি ব্যাচেলার শেষ করেছেন, সব সময় আপনার মনে একটা ইনসাইট একটা টেন্ডেন্সি ছিল যে আমি হার্ভার্ড, MIT বা অক্সফোর্ড, কেমব্রিজ, সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এই টাইপের জিনিসপত্র পড়তে যাব। তো তাদের সবসময় একটা জিনিস হচ্ছে তারা আসলে স্কলারশিপ অনেক চায়, এবং ডেফিনেটলি তারা ওই ধরনের প্রিপারেশনও আছে, তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, রিসার্চ প্রপোজাল আছে, অথবা MBA এর জন্য ওইভাবে GMAT স্কোর আছে। মানে তারা জানে এক্স্যাক্টলি ওই সমস্ত স্কুলগুলোতে যাইতে হলে কী করতে হবে। ইভেন আরেকটা ক্লাস আছে, বিশেষ করে 12 গ্রেড যারা পাস করেছেন, HSC বা A লেভেল যারা কমপ্লিট করেছেন, তো তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে থাকে যে আসলে আমার টাকার কোনো প্রবলেম নাই, বাবা মার কাছে টাকা মানে স্পন্সর মানি আছে। এক্স্যাক্টলি আমি জানি এটা এক্সপেন্সিভ হওয়ার পরেও আমি আসলে এটা কাভার করতে পারবো। সো আমার কাছে আসলে হার্ভার্ড, MIT বা এ ধরনের টপ 100 ইউনিভার্সিটি ছাড়া আসলে আমি দেশের বাইরে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি না। তো জেনে বুঝে সব কিছু মিলায় প্ল্যান করা এই ধরনের একটা স্টুডেন্ট ক্যাটাগরি আছে, যাদেরকে আমি বলেছি যে তারা তাদের লাইফের যে ম্যানুটা অ্যাড করবে দেশের বাইরে পড়তে যেয়ে, সেটার কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা ডিগ্রি নিবে ওয়ার্ল্ড রিনাউন্ড একটা ইউনিভার্সিটি থেকে। এটা একটা ক্যাটাগরি। আবার আরেকটা ক্যাটাগরি আছে, এটাও কিন্তু অনেক বেশি পরিমাণে, মানে আমি যদি বলি যে মোট স্টুডেন্ট বাংলাদেশ থেকে যদি লাইক 100 জন পড়তে যায়, আমার কাছে মনে হয় যে 40 থেকে 50 জনই এটা চায়। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা ডিগ্রিও চাচ্ছে, আবার পাশাপাশি তাদের একটা সার্ভাইভাল সাপোর্টও লাগে। সেটা কীরকম একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে সামথিং লাইক আপনি একদম হার্ভার্ড, MIT টাইপের কোথাও যাবেন না, ইট ইজ সামথিং নট লাইক দ্যাট। বাট আপনি চুজ করবেন ওয়ার্ল্ডের টপ 300-এর কোনো একটা ইউনিভার্সিটি, মানে আমার ইউনিভার্সিটির একটা ওয়ার্ল্ড ওয়াইড রেপিউটেশন থাকতে হবে, সেটার একটা রিজনেবল টিউশন ফি থাকতে হবে। তারা আসলে একদম 100% স্কলারশিপ ওই ধরনের কোনো কিছু চিন্তা করে না। তারা চিন্তা করে কমন যে স্কলারশিপগুলো আছে 25 বা 30%, এটা সর্বোচ্চটাই আমি নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার ইউনিভার্সিটিটা বাংলাদেশেও ভ্যালু থাকবে, যে দেশে পড়তে যাচ্ছি সেখানেও ভ্যালু থাকবে, আমি জব মার্কেটে একটা ভালো জব সাপোর্ট পাবো। তো এই ধরনের একটা ভালো ইউনিভার্সিটি তারা হচ্ছে চয়েস করে, এটা একটা বিষয়। পাশাপাশি তাদের আরেকটা টার্গেট থাকে, আমাকে অ্যাট দ্য সেম টাইম এই ডিগ্রিটা আর্ন করার পাশাপাশি আমাকে সার্ভাইভালেও যাইতে হবে, মানে আমাকে জব করে সে টিউশন ফি ম্যানেজ করতে হবে, জব করে আমার লাইভলিহুড মেনটেন করতে হবে। বাসা থেকে আসলে হয়তো প্রথম সেমিস্টার বা আসার সময় যে টাকাটা দিবে, এর পরবর্তীতে হয়তো আসলে ওই সাপোর্ট যাওয়াটা সম্ভব না বা আমি চাচ্ছি না। তো এই ধরনের একটা থাকে, সেটাকে আমি বলছি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি প্লাস সার্ভাইভাল সাপোর্ট, দুইটাই আসলে তারা চাচ্ছে। তো এই ধরনের একটা স্টুডেন্ট ক্যাটাগরি আছে। তারপর আরেকটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকেই, যাদের আসলে প্রিন্সিপাল প্ল্যান হচ্ছে টাকা আর্ন করা, প্লাস তারা একটা ডিগ্রিও পাইলে ভালো হয়। মানে ওইটা যদি এমন হয় যে ওই দেশে যেতে হলে বা ওই দেশে সেটেল করতে হলে তাহলে আমাকে ওই ডিগ্রিটা আর্ন করতে হবে, মানে ব্যাচেলার বা মাস্টার্স যেটা পড়তে চাচ্ছি সেটা আসলে ফিনিশ করতে হবে।
এরকম রিকোয়ারমেন্ট থাকলে ঠিক আছে আমি পড়াশোনাটা শেষ করব, এই ধরনের একটা স্টুডেন্ট ক্যাটাগরি আছে। বাট তাদের মেইন টার্গেট হচ্ছে টাকা আর্ন করা। তার মানে দেখা গেছে যে তারা হয়তো ক্লাসে ঠিক মতো যাবে না, বা গেলেও দেখা গেছে অ্যাসাইনমেন্ট কোনোরকম ম্যানেজ করে, বা সহজ একটা ডিগ্রির জন্য যাবে। যেই দেশের টিউশন ফি মানে অনেক কম সেই দেশটা চুজ করবে, কারণ তাদের টার্গেটে হচ্ছে টাকা আর্ন করা। এবং সেভাবেও যে লিগাল ওয়েতে যাওয়া সম্ভব না তা কিন্তু না। সো আমি এই জন্য তাদেরকেও একটা ক্যাটাগরাইজ করেছি, এবং তারাও কিন্তু একটা ভ্যালিড ক্যাটাগরি রিপ্রেজেন্ট করে, মানে ইন টোটাল যে স্টুডেন্টরা বাংলাদেশ থেকে পড়তে যায় তাদের মধ্যে। সো এই একটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে টাকা আর্ন করতে যাচ্ছে। সো সেইভাবে তারা দেশটা চুজ করে। তাদেরকে আপনি যদি রিসার্চ করার সময় আপনিও ইভেন যদি বলেন যে এই দেশে যাও, এই ইউনিভার্সিটির এই র্যাঙ্কিং, অথবা এই ইউনিভার্সিটি পরে তুমি জবে ট্রান্সফার করতে পারবা, সাথে টাকাও আর্ন করতে পারবা, এগুলো আসলে তাদের কাছে অত ম্যাটার করে না। তারা হচ্ছে টাকা আর্ন করতে পারবে কীভাবে, যেহেতু দুবাই বা অন্য কোনো জায়গাতে মিডল ইস্টে আমি লেবার ভিসাতে যাবো না, আমি স্টুডেন্ট ভিসাতেই যাবো। সো সেক্ষেত্রে আমার একটা ডিগ্রিও থাকলো, বাট মেইন ফোকাস হচ্ছে টাকা আর্ন করার। এরকম একটা স্টুডেন্ট আছে। আরেকটা লাস্ট ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যাদের আসলে অনেক একাডেমিক গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। সামথিং লাইক মনে করেন আপনি সেই অনেক আগে এইচএসসি পাস করেছেন, তারপরে এটা সেটা করবো বা করতেছি, বা এই ধরনের জায়গাতে পড়াশোনা করছি, বা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না। তখন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আপনার একটা সোশ্যাল ডিস্টেন্স মনে মনে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সামথিং লাইক আমি এখন কী করবো, মানে আমার ফ্রেন্ড সার্কেল ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, বা বিজনেস শুরু করছে পড়াশোনা শেষ করে, ইভেন সামবডি ইজ গেটিং ম্যারিড। সো আমি তাহলে আসলে আমার তো কোনো ডিগ্রি হলো না। তো এই সমস্ত একটা স্টুডেন্ট অন্তত 20% বা 10% থেকে 20%-এর মধ্যে আছে, যারা প্রচুর পরিমাণ গ্যাপ হয়ে যাওয়ার কারণে এখন এমন একটা অপশন খুঁজতেছে যেন তাদের সোশ্যাল স্ট্যাটাসটা আবার রিফ্রেম করা যায়, যে তারা আসলে একদম মানে আসলে চুপিসারে তারা একটা দেশের ফোর্ট চলে যাবে। তাদের টার্গেট হচ্ছে টাকা তো আর্ন করবোই, সাথে আমার একটা ডিগ্রি হোক, তারপরে আমি হয়তো বাংলাদেশে ব্যাক করবো বা ওই দেশে থাকি, দেন আমি আবার সোশ্যাল কানেকশনটা রিফ্রেম করবো, যে আমারও একটা ডিগ্রি আছে, গ্যাপ হইলেও আমি এখন এই সোশ্যাল স্ট্যাটাসে আছি। তো এই ধরনের 4টা ক্যাটাগরি আমি যদি একটু রিভাইজ করে ফেলি, একটা হচ্ছে ভ্যালু অ্যাড করবে তাদের লাইফে ওয়ার্ল্ড ক্লাস একটা ডিগ্রি। দেন আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের ভ্যালু অ্যাড হবে হচ্ছে তারা ওয়ার্ল্ড ক্লাস একটা ডিগ্রিও নেবে রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে, বাট তাদের সার্ভাইভালের জন্য সাপোর্ট নিজেকেই করবে। সাথে আরেকটা স্টুডেন্ট ক্যাটাগরি আছে, ডিগ্রিটা তাদের কাছে অপশনাল, তারা মূলত যাচ্ছে হচ্ছে টাকা আর্ন করার জন্য। ফোর্থ স্টেজে কিছু ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা আসলে তাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে রিফ্রেম করার জন্য, তাদের গ্যাপটাকে আবার রিকভার করার জন্য, একাডেমিক গ্যাপ বা পড়াশোনা হয়ে ওঠেনি এই জিনিসটাকে আবার রিকভার করার জন্য দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে। তো এই হচ্ছে 4টা ক্যাটাগরির স্টুডেন্ট আমি এক্সপ্লেন করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে, বাংলাদেশ থেকে যারা যাচ্ছে। এখন আপনি আগে চিন্তা করবেন যে আপনি এই 4টার কোনটার মধ্যে পড়েন, সেইভাবে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে আপনি কোন দেশে যাবেন। সেটাও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি বলার চেষ্টা করছি। তো আপনি এখন বুঝে ফেললেন যে আপনি কখন বুঝতে পারবেন যে ওয়াই স্টাডি অ্যাব্রড ইউ নিড। আপনি কি সামথিং লাইক আপনি কি একটা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রির জন্য ওয়েট করছেন, নাকি আসলে আপনার দেশের বাইরে গিয়ে একটা টাকা আর্ন করা উচিত, সাথে একটা ডিগ্রি আর্ন করা উচিত, দেশে আর হচ্ছে না, নাকি আপনার শুধু টাকা আর্ন করার জন্য এখন একটা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশে যাওয়া উচিত, এরকম একটা সিচুয়েশনে আছেন। অথবা আপনার অনেক একাডেমিক গ্যাপ হয়ে গেছে, এখন সেটা রিকভার করার মতো বাংলাদেশে আর সিচুয়েশন নাই, সো আপনাকে দেশের বাইরে যেতে হবে। এই 4টার যে কোনো একটা পজিশনে পড়লেই আপনাকে দেশের বাইরে, সাধারণত বাংলাদেশের স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দেশের বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে একটা চিন্তাভাবনা করে। তো এখন আমরা ডিসকাস করব সেই দেশের বাইরে আপনার যাওয়ার ডিসিশন যদি হয়ে যায়, তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি প্ল্যান করবেন, কীভাবে কান্ট্রি চুজ করতে হবে, কীভাবে ডিগ্রি চুজ করতে হবে, কীভাবে লোকেশন চুজ করতে হবে, বা ওভারঅল আপনার জার্নিটার প্ল্যান আপনি কীভাবে ডিজাইন করবেন। তো প্রথম ধাপ হচ্ছে আপনি আপনার বাজেটটা একটু চিন্তা করতে হবে কীরকম, সেটা আমি একটু বলি। লাইক আপনি এখন দেশের বাইরে যাবেন, আপনি ডিসাইড করে ফেলছেন। তো যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কিছু এনিথিং চুজ করার আগে আপনার উচিত হবে আপনার বাজেটটা জানা, এবং সেটা সামথিং লাইক আপনিও হয়তো আপনার টাকা দিয়ে পড়তে যেতে চাচ্ছেন, সেটাও হতে পারে। আপনার প্যারেন্টস বা মানে স্পন্সর যে আপনাকে টাকা দিবে, তারাও সাধারণত বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাবা মা টাকা দেয় এবং বাচ্চা কাচ্চা দেশের বাইরে পড়তে যায়, তারা সেভাবেই আসলে প্ল্যান করে। তো সেক্ষেত্রে আপনার আসলে জানতে হবে যে আপনার আগে বাজেটটা কত। সেটা 8 লাখ টাকা হতে পারে, 4 লাখ টাকা হতে পারে, ইভেন 40 লাখ টাকাও হতে পারে। সেটা যেটাই হোক না কেন, আপনাকে আগে জানতে হবে আপনার বাজেটটা কত, এবং সেই বাজেটটা কি আপনার বাবা মা বা আপনি নিজেকে দিচ্ছেন ফার্স্ট টাইম যাওয়ার জন্য কিনা, যে আপনি এখন যাচ্ছেন সে সময় টাকাটা দিচ্ছে, নাকি আপনার প্যারেন্টস আপনাকে প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পাঠাতে পারবে, তাহলে সেই অনুযায়ী আপনি প্ল্যান করছেন।
এখন দেখেন ওই যে আগের স্টেপগুলো, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে যান, আমি জাস্ট দুটো এক্সাম্পল দিই, সবার একটা একটা করে এতবার না যাই। আপনি যদি একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে যান, সেখানে যদি আপনার ফান্ডিং না থাকে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। সেক্ষেত্রে আপনার বাবা মা তত টাকা দিবে, পুরোটাই দিবে কিনা, যদি না যায় ডেফিনেটলি, মানে পুরোটা যদি না দেয় তাহলে ডেফিনেটলি আপনাকে সেকেন্ড ক্যাটাগরিতে অবশ্যই চলে আসতে হবে, যে আপনার বাবা মা আপনাকে হয়তো 8-10 লাখ টাকা যাওয়ার সময় দিবে। তার মানে আপনাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি যেমন চুজ করতে হবে, সাথে আপনার সার্ভাইভালের জন্য ইনকামও করতে হবে। সেক্ষেত্রে আবার কোন জায়গায় যাচ্ছেন, লোকেশনটা আপনাকে ইনকামে সাপোর্ট দেবে কিনা, সেটা আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করছি। তো তাহলে প্রথমত আপনার বাজেটটা জানতে হবে, সে অনুযায়ী আপনার মাথায় রাখতে হবে যে আমার এত টাকা বাজেট। সেই অনুযায়ী আপনাকে কান্ট্রি চুজ করতে হবে যে এই টাকার মধ্যে এই দেশ পড়াশোনা করায় কিনা। ধরে নিলাম আপনার বাজেট হচ্ছে 10 লাখ টাকা, আপনার বাবা মা শুধুমাত্র পড়াশোনা করার সময় যখন আপনি ফ্লাই করবেন তখন আপনাকে 10 লাখ দেবে, সামথিং লাইক, যে ধরো তোমাকে 10 লাখ টাকা দিলাম, বাকিটা তুমি বুঝবা, আমি তোমাকে দেশের বাইরে পাঠাচ্ছি। তো তাহলে আপনাকে প্ল্যান করতে হবে যে 10 লাখ টাকার মধ্যে যাওয়া যায়, টিউশন ফি, পেমেন্ট, ভিসা ফি সব কিছু মিলিয়ে 10 লাখসের মধ্যে ফ্লাই করা যাবে এমন দেশ কোনটা কোনটা আছে। সেটা কি ইউকে, সেটা কি ইউএসএ, সেটা কি অস্ট্রেলিয়া, সেটা কি নিউজিল্যান্ড, নাকি সেটা চায়না, নাকি সেটা মালয়েশিয়া, সেটা আপনাকে চুজ করতে হবে একটু রিসার্চ করে। আমিও চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের এই সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিডিও বানানোর জন্য, যেন আসলে আপনি কাউন্সেলিংয়ের উপরে নির্ভর না করে আপনি নিজের ডিসিশনটা সবচেয়ে বেস্ট আউটকাম আপনার জন্য যেটা হবে সেটার জন্য আপনি ডিসাইড করতে পারেন। সেটা অবশ্য পরের বিষয়। তো আপনি এভাবে কান্ট্রিটা চুজ করে রাখলেন। তারপরে আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আপনি দিতে ইচ্ছুক কিনা। এখন সেটা যে ইংলিশ আইএনটিএস হতে হবে এমন কিছু না, কিন্তু আপনি যদি জার্মানিতে যান জার্মান ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে দিতে হবে। আপনি যদি জাপানে পড়তে যান জাপানের যে ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে সেটা আপনাকে দিতে হবে। অথবা আপনি যদি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত কান্ট্রিতে যান বা ইভেন মালয়েশিয়া, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইএলটিএস অথবা পিটি অথবা টোয়েফেল এক্সামগুলো দিতে হবে। তো ইংলিশ হোক আর ভিন্ন কোনো ভাষা হোক, আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোনো টেস্ট দিতে চাচ্ছেন কিনা। তাহলে কিন্তু আপনার কান্ট্রি শর্টলিস্ট করা আরও ইজি হয়ে গেল। আপনি বাজেট অনুযায়ী কান্ট্রিগুলো চুজ করলেন, চুজ করার পরে আপনি যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে চান, মোটামুটি সবগুলো কান্ট্রি আপনার জন্য পারফেক্ট, কারণ সবগুলো ম্যাক্সিমাম কান্ট্রি ভালো কান্ট্রিতেই আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে যেতে হয়। আবার আপনি যদি মনে করেন না আপনি কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন না, সেক্ষেত্রে আপনার ওই বাজেটে যে শর্ট লিস্ট করলেন কান্ট্রিগুলো, সেখান থেকে যে সমস্ত কান্ট্রিতে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই অ্যাডমিশন নেয়, যেমন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি চায়না অথবা সাউথ কোরিয়া অথবা মালয়েশিয়া, কিছু কিছু ইনস্টিটিউশন, সেগুলো আপনাকে চলে আসতে হবে, কারণ আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে চাচ্ছেন না। আর যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো কান্ট্রি চুজ করলেন। তাহলে কোন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন সেটা একটু সিলেক্ট করলেন। আপনি কি ভিন্ন কোনো দেশীয় ভাষা, জার্মানি বা জাপানিজ এ ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন, নাকি ইংলিশ দিয়ে কমনলি সবগুলো কান্ট্রিতে ট্রাই করবেন। এক্ষেত্রে একটা সুন্দর ছোট্ট ডিসিশনে আসা সম্ভব। তারপরে এই দুইটা জিনিস ম্যাচ করে আপনার বাজেট এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন কি দিবেন না সেটার উপর ম্যাচ করে আপনাকে 2 থেকে 3টা কান্ট্রি চুজ করতে হবে। এবং আমাদের সাজেশন হচ্ছে 2 থেকে 3টা কান্ট্রিতেই অফার লেটারের জন্য অ্যাপ্লাই করার। কারণ এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আপনি 2-3টা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি আপনাকে অফার লেটার না দিতে পারে, কোনো ইউনিভার্সিটি ধরেন দিল না, তাহলে অপশন বি কান্ট্রি থেকে বা অপশন সি কান্ট্রি থেকে আপনার কিন্তু অলরেডি অফার লেটার আছে। পাশাপাশি কোনো দেশে কিন্তু ভিসার কোনো গ্যারান্টি দিচ্ছে না। সো আপনি যদি কোনো একটা কান্ট্রি থেকে ভিসার সময় মানে লাস্ট স্টেজে আপনার ভিসাটা রিফিউজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে যদি আরেকটা কান্ট্রির অফার লেটার থাকে, যেহেতু আপনি দেশের বাইরে যাবেন বলে প্ল্যান অলরেডি করে ফেলেছেন, সো তখন ইনস্ট্যান্টলি আপনি ওই দেশের যে আরেকটা এক্সিস্টিং কান্ট্রির যে অফার লেটার আছে সেটা অ্যাকসেপ্ট করে এখান থেকে রিফান্ড এনে ওটা অ্যাকসেপ্ট করে ওই দেশে চলে যেতে পারলেন। সো আমাদের সাজেশন থাকবে 2 থেকে 3টা দেশ চুজ করা এবং প্রত্যেকটা কান্ট্রি থেকে কিছু অফার লেটার এর জন্য আপনাকে অ্যাপ্লাই করা বা অফার লেটার এনে রাখা। তারপরে আপনাকে কান্ট্রিগুলোর মধ্যে এখন আপনার ডিগ্রি চুজ করতে হবে। প্রথমত আপনাকে তাকাইতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেভেন্সিটা কী। আপনি কি সায়েন্স থেকে আসছেন? যদি এইচএসসি বা এ লেভেল কমপ্লিট হন তাহলে আপনি হয়তো সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি আপনি যদি কমার্স থেকে আসেন বা আর্টস থেকে আসেন, মানে আপনি যে কোর্সটা চুজ করেছেন সেটা আপনার এইচএসসি বা এ লেভেল, অথবা আপনি যদি মাস্টার্সে চান সেটা আপনার ব্যাকগ্রাউন্ড ডিগ্রির সাথে রিলেভেন্ট কিনা সেই জিনিসটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। হয়তো বা আপনি অফার লেটার পাবেন, বাট সেটা আসলে একটা কান্ট্রি ভিসা দেওয়ার সময় কিন্তু 2বার চিন্তা করবে। ইভেন আপনার ভিসাতে রিফিউজাল হতে পারে যদি আপনি নন রিলেভেন্ট কোনো সাবজেক্টে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিলেভেন্সি ছাড়া যদি অ্যাপ্লাই করেন। যেমন অনেক সময় ইঞ্জিনিয়ারিং থেকে আইটিতে যাওয়া যায় যদি আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সেটা আসলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পরের কোনো ভিডিওতে আলোচনা করবো।
তো প্রথমত সামারি হচ্ছে আপনাকে একটা রেলেভেন্ট ডিগ্রি চুজ করতে হবে, পাশাপাশি আপনাকে ডিগ্রি ডিফিকাল্টি চুজ করতে হবে। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে আপনাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি যাবেন এবং আপনার টাকার ব্যাকআপ আছে, তাহলে আপনার পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নাই এবং আপনি হেভি অ্যানালাইসিস টাইপের কোনো কিছু পড়াশোনা করাও আপনার জন্য কোনো বিষয় না। সেক্ষেত্রে আপনি কথার কথা যেমন বিজনেস অ্যানালাইটিক্স, ডেটা অ্যানালাইটিক্স অথবা আপনার অ্যাকচুয়াল সায়েন্স, এই ধরনের সাবজেক্টগুলো আপনি চুজ করতে পারেন, ইঞ্জিনিয়ারিংও, কারণ এগুলোতে প্রচুর প্রজেক্ট থাকবে এবং সেক্ষেত্রে আপনার প্রচুর ক্লাস ওয়ার্ক থাকবে, প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। সো আপনার আসলে সময় হয়ে উঠবে না, ডিগ্রির পেছনেই বেশিরভাগ সময়টা চলে যাবে। এটা কি আপনার জন্য রেলেভেন্ট, নাকি আপনার আবার জব করতে হবে, সার্ভাইভ করতে হবে, তার পাশাপাশি আপনাকে ডিগ্রিটা নিতে হবে? সেটা আপনি ভালো ইউনিভার্সিটি চুজ করেছেন, সেখানে পড়াশোনার চাপও অনেক বেশি থাকবে। সো সেই সমস্ত জিনিস যদি আমি চিন্তা করি, তাহলে অবশ্যই আপনাকে একটু কম ডিফিকাল্ট কোর্সে যেতে হবে। যেমন আমরা ধরেন ডেটা অ্যানালিটিক্স আপনার অনেক পছন্দ, এটা কিন্তু প্রচুর পরিমাণ ওয়ার্ক থাকবে, মানে প্রজেক্ট থাকবে, হোমওয়ার্ক থাকবে, ক্লাস ওয়ার্ক থাকবে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এটাতে ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে। সো আপনি ডাটা অ্যানালিটিক্স অনেক পছন্দ হবে ধরে নিলাম, বাট আসলে আপনার এমন একটা ডিগ্রি দরকার যেটা কিনা আপনাকে সাপোর্ট দেবে যে আপনি কাজ করে তারপরে যেন ডিগ্রিটা নিতে পারেন। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি একটু কম কঠিন সাবজেক্টগুলো নেওয়া উচিত। ডেটা অ্যানালিসিস না নিয়ে হয়তো ডেটা সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা গেম ডেভেলপমেন্ট, ইভেন সাইবার সিকিউরিটি, এগুলো নিতে পারে। মানে সব কিছুকেই কিন্তু স্যাক্রিফাইস করে ম্যাচ করতে হবে, না আপনার এটাও দরকার ওটাও দরকার। তো এখানে আমি যেটা সাজিয়েছি সেটা হচ্ছে ডিগ্রিটাও চুজ করতে হবে প্রথমত রেলেভেন্ট, এবং ডিফিকাল্টি আপনার উপর ডিপেন্ড করবে কতটুকু ডিফিকাল্ট কোর্স আপনি চুজ করবেন। সাথে আপনার যদি এটাও মাথায় থাকে যে আমাকে পড়াশোনার পাশাপাশি জবও করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওই ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি অস্ট্রেলিয়ার এক্সাম্পল দিই, অনেকেই বলে থাকে যে তাসমানিয়াতে জব তেমন একটা অ্যাভেলেবল থাকে না, বা ইভেন ইউএসএতে যদি আমি বলি যে লুইজিয়ানা বা মাঝখানের জায়গাটাতে জবের অ্যাভেলেবিলিটি হয়তো কম, যতটা না লস অ্যাঞ্জেলেস মানে ক্যালিফোর্নিয়া অথবা নিউ ইয়র্ক জোনটাতে জব আছে। তো সেক্ষেত্রে আপনি যখন ইউনিভার্সিটিটা চুজ করবেন, যদি আপনার এটা টেন্ডেন্সি থাকে যে আপনাকে জব করতে হবে, সার্ভাইভাল করতে হবে, তাহলে যেখানে হাইব্রিড জব আছে এবং যেখানে জব অ্যাভেলেবল আছে, এই দুটো জায়গায় আর ইউনিভার্সিটি চুজ করতে হবে। অন্য কোনো প্রায়োরিটি দিয়ে ইউনিভার্সিটি আর চুজ করা যাবে না। তো আমি ফিনিশ করছি, ডিগ্রি চুজ করতে হবে, রেলেভেন্ট ডিগ্রি, এবং আপনার ডিফিকাল্টি অনুযায়ী কোর্সটা সিলেক্ট করতে হবে। প্লাস যে ইউনিভার্সিটিটা চুজ করছেন সেখানে জব অ্যাভেলেবেল আছে কি না, আপনার জবের প্রয়োজনীয়তার উপর বেস করে সেভাবে ইউনিভার্সিটি চুজ করতে হবে। অ্যাগেন আপনাকে যেমন কান্ট্রি 2-3টা চুজ করেছেন, প্রত্যেকটা কান্ট্রিতে আপনাকে 2-3টা ইউনিভার্সিটি করে চুজ করতে হবে অ্যাপ্লাই করার সময়। বিকজ আপনার কোন ইউনিভার্সিটি কীরকম অফার দেয়, কতটুকু স্কলারশিপ দেয়, বা ইভেন রিজেক্ট করে কিনা, সেটাও কিন্তু আপনার দেখার বিষয় আছে। তো আপনি যদি কাউন্সেলিংয়ে যান, কোনো একটা অ্যাপ্রুভড এজেন্সিতেও যান ইভেন, বাট তারপরও আমি বলবো যে আপনি আফটার ডিসিশনটাকে প্রাধান্য দেন, কারণ ওনারা হয়তো বা ওনাদের বেনিফিটটার কথা চিন্তা করবে। যদিও এখন অনেক কাউন্সেলিং প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে ক্যারিয়ার কাউন্সেলিং করে, আপনার জন্য সবচেয়ে বেস্ট আউটকাম যেটা হবে সেটাই আপনাকে সাজেস্ট করবে। বাট স্টিল আমি বলবো যে যাই বলুক, আপনি আপনার জন্য আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কাউন্ট করে খাতায় লিখে সবচেয়ে বেস্ট ডিসিশনটা আপনার নিতে হবে, যেন আপনি ফিউচারে ওখানে যাওয়ার পরে এমন একটা ক্রাইম মোমেন্টে যেন পড়তে না হয় যে আমি এটা যা করেছি ঠিক করে নিই, ওভাবে করলে ভালো হতো। কারণ তখন আসলে ওই দেশ থেকে ফেরত আসা বা আবার কান্ট্রি চেঞ্জ করা, ইনস্টিটিউশন চেঞ্জ করা, এগুলো আসলে একটা হ্যাসেল ছাড়া কিছুই না, এবং আপনাকে প্রবাবলি একটা ক্রাইম মোমেন্টে দিবে, এর বেশি কিছু দেবে না। তো এই হচ্ছে আপনার ডিসিশন। আমি আবার একটু সামারি করি, আমি বারবার সামারি করছি, এক্স্যাক্টলি আজকে আমি তাদের জন্যই ভিডিও বানিয়েছি যারা আমি মনে করছি যে এক্স্যাক্টলি এখনও জানেন না বা এই ধরনের কোনো প্রিপারেশনে আসেননি, হঠাৎ করে ডিসিশন নিয়েছেন একদম রুট লেভেল থেকে যে আপনি দেশের বাইরে যাবেন, কীভাবে সব সময় কান্ট্রি চুজ করতে হয়, কীভাবে ইনস্টিটিউশন চুজ করতে হয়, অথবা কোনটা আমার জন্য সবচেয়ে ভালো ডিসিশন। সো এটা আসলে নতুনদের ক্ষেত্রেও হতে পারে, বা যারা এক্স্যাক্টলি মাত্র এই ধরনের ডিসিশনটা নিয়েছেন, মানে যে কারোর জন্য যেন এই জিনিসটা ইম্পর্টেন্ট হয়, তাদের কথা মাথায় রেখে মানে ভিডিওটা আজকে বানানো। দিস ইজ আমি বারবার কিন্তু রিক্যাপ করছি। সো আশা করি আপনারা বোর হবেন না, বা এটা আসলে আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের স্টেজ, একটার পর একটা। আমাদের প্রথম পার্টটা ছিল হচ্ছে কেন স্টাডি অ্যাব্রড দরকার, আপনি কখন বুঝবেন, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। ইট ইজ সামথিং নট লাইক আদার পিপল যে আমি বাইরে গেলে ওদের উপকার হবে বা এই জায়গায় আমার জব হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি বুঝবেন আপনার কখন দেশের বাইরে পড়তে যাওয়া উচিত, ওয়াই স্টাডি অ্যাব্রড। তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে প্ল্যান করবেন এবং ফাইনালি একটা ডিসিশনের মধ্যে আসবেন। তো
এখন আমি ধরে নিচ্ছি যে এই স্টেজে এখন আমরা থার্ড স্টেজ এবং সম্ভবত লাস্ট স্টেজে চলে যাবো। এটা হচ্ছে আমি আমার প্রথম স্টেজ শেষ, আমার সেকেন্ড স্টেজও শেষ। প্রথম স্টেজ হচ্ছে ওয়াই স্টাডি অ্যাব্রড, আমি আসলে যাবো কিনা। সেকেন্ড স্টেজ হচ্ছে আমি যেহেতু যাবো, আমার স্টেপ বাই স্টেপ কীভাবে প্ল্যান করে আমাকে ফাইনাল একটা সামারিতে আসতে হবে যে এই কয়েকটা কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করবো এবং এই কয়েকটা ইনস্টিটিউশনে আমি অ্যাপ্লাই করবো বিকজ অফ মাই নিড। আমার অ্যানালাইসিসটা আমি আমাকে নিয়ে করেছি, ঠিক আমি যেভাবে দেখিয়ে পেয়েছি। অল ডান। এখন আমি কমনলি আপনার পরবর্তী থার্ড স্টেজ এবং ফাইনাল ভিসা গ্রান্ট হওয়া পর্যন্ত স্টেপগুলো বলেছি। কমন এটা সব কিছুই, এটা হতে পারে মালয়েশিয়া, হতে পারে ইউনাইটেড স্টেটস, হতে পারে কানাডা, হতে পারে ইভেন ল্যাটিন আমেরিকা, ধরেন আপনি ব্রাজিলে পড়তে গেছেন, অথবা হতে পারে অস্ট্রেলিয়া, মানে যে কোনো কান্ট্রি হোক না কেন, সবগুলোর কান্ট্রি তো আসলে এক এক ধরনের পলিসি, এক এক রকম মানে অফার লেটার আসা, তারপরে কী করতে হবে, তারপরে কী করতে হবে, কখন কি আমি ভিসা স্টেজে যাব, কখন ফ্লাই করবো, কীভাবে জানবো পার্ট টাইম জব অপরচুনিটি আছে কিনা। তো এগুলো আসলে এক এক দেশের এক এক পলিসি, বাট কমনলি জার্নিটা কিন্তু একই রকম। সেই কমন স্টেজটাই আপনাকে বলে দিচ্ছি। প্রথম আপনি অ্যাপ্লাই করার পরে আপনার অফার লেটার আসবে, সেটা কিন্তু ফাইনাল ধাপ না, সেটাকে কন্ডিশনাল অফার লেটার বলা হয় বেসিকলি সবগুলো কান্ট্রির জন্য। একদম মালয়েশিয়া থেকে শুরু করে ইউনাইটেড স্টেটস পর্যন্ত কমনলি 2 থেকে 8 উইকস, মানে সর্বোচ্চ 2 মাস বা কিছু কিছু ক্ষেত্রে 3 মাসও লাগে। এই সময়টা আপনার লাগবে হচ্ছে অফার লেটার আসতে। সেটা ডিপেন্ড করবে ওই কান্ট্রির বর্তমান সিচুয়েশন কেমন, আপনার কান্ট্রিতে মানে আমাদের বাংলাদেশে ওই কান্ট্রির এমবেসির স্ট্যাটাসটা কেমন, তাদের অ্যাভেলেবিলিটি কেমন। সো এই জিনিসটার উপর ডিপেন্ড করবে। তো এটা একটা স্টেপ 1 যে আপনি অফার লেটারটা পেলেন। তারপরে এটা যে বললাম কন্ডিশনাল অফার লেটার, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কন্ডিশনসগুলো মিট করতে হবে। হয়তো দেখা গেছে কিছু কান্ট্রি আপনাকে আইএনটিএস ছাড়াই অফার লেটার প্রোভাইড করছে, বা কিছু কান্ট্রিতে ফান্ড দেখানো লাগে। সো এটা দেখানো ছাড়াই আপনি ইনিশিয়াল যে লেটারটা পাচ্ছেন সেটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার, এবং সেই অফার লেটারে আপনার স্টেপ বাই স্টেপ সব কিছু ক্লিয়ার করে লেখা থাকবে যে এই অফারটাকে অ্যাকসেপ্ট করতে হলে আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো অর্গানাইজ করে দ্যাট আপনি সাবমিট করলেন, সেটাকে বলা হয় কন্ডিশন মিট করা এবং অফার অ্যাকসেপ্ট করা। এই প্রসেসিংটা আপনি পাঠানোর পরে ইউনিভার্সিটি থেকে ফাইনাল অফার লেটারটা আসতে 2 থেকে 6 উইকস, মানে 1-1.5 মাসের মতো আপনাকে সর্বোচ্চ সময় লাগতে পারে। তাহলে আপনি কিন্তু কাউন্ট করে না আর প্রত্যেকটা স্টেজে কতটুকু লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ডেফিনেটলি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারাইস, কিছু কান্ট্রি খুব ফাস্টার হয়ে যায়, কিছু কান্ট্রি আবার 6-7 মাস 8 মাসও লেগে যায়। অলরাইট, তো এই কন্ডিশন মিট করার ক্ষেত্রে আগেই বলেছি যে আইএনটিএস এর ডকুমেন্ট হয়তো দিতে হতে পারে, কিছু জায়গায় ফাইন্যান্সিয়াল এভিডেন্স দিতে হতে পারে, আবার কিছু কিছু জায়গায় টিউশন ফি ইভেন পে করাটাও একটা কন্ডিশন অফার কন্ডিশন থাকে, যেমন ইউনাইটেড কিংডম। তো এই স্টেজগুলো আগে পিছিয়ে হতে পারে। তারপরে আপনাকে যেতে হবে ভিসা অ্যাপ্লিকেশন, ওই কান্ট্রির যে নিয়ম আছে আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন সেই অনুযায়ী আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো কান্ট্রি ওয়াইজ আমাদের ভিসা রিকোয়ারমেন্টস নিয়ে আমার ভিডিও বানানোর প্ল্যান আছে, দেখা যায় কী হয়, সাথে আপনারাও রিসার্চ করতে থাকেন আপনাদের কান্ট্রি নিয়ে। তো এই ভিসা অ্যাপ্লিকেশনের সাথেও কিন্তু টিউশন ফি পেমেন্টটা জড়িত, এক এক কান্ট্রি এক এক রকম। কিছু কান্ট্রিতে ভিসা হওয়ার পরে পরের স্টেজে আপনাকে পেমেন্ট করতে হয়, কিছু কান্ট্রি আছে ভিসা হয়ে আপনি ফ্লাই করে চলে গেলেন তারপরেও টিউশন ফি পেমেন্ট করার অপশন থাকে। আবার কিছু কান্ট্রি আছে যে ভিসা আগে টিউশন ফি পেমেন্ট করবেন তারপরে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে দেওয়া হবে। তো অ্যাগেন টিউশন ফিটা আসলে এক এক স্টেজে জড়িত, এটা আসলে পার্মানেন্ট কোনো বিষয় না যে এই স্টেজে টিউশন ফি দিতে হবে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো ভিসা অ্যাপ্লিকেশনটা করলেন, তারপরে ভিসার রেজাল্ট আসবে। খুব স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা গ্রান্ট আসে, কিছু কিছু কান্ট্রি তো ভিসা রিফিউজাল করে থাকে, সেটাও একটা বিষয়। তো আমি এটাকে ধরে নিচ্ছি হচ্ছে ভিসা রেজাল্ট, মানে আপনার ভিসা গ্রান্ট আসলো বা রিফিউজাল আসলো, তারপরে যদি গ্রান্ট আসে তখন আপনাকে ওই কান্ট্রি অনুযায়ী একটা প্রি ডিপার্চার প্রিপারেশন নিতে হয়। যাওয়ার আগে কী কী ডকুমেন্টস আপনাকে নিতে হবে সেটা আপনার জানা থাকতে হবে। তারপর কী কী ক্লদিং আপনাকে নিতে হবে, কীভাবে ওয়েদার অ্যানালাইসিস করতে হয় সেটা আপনাকে জানা থাকতে হবে। তারপর আর কী কী নেওয়া যায় বা ওই কান্ট্রিতে কী কী নেওয়া যায় না সেই জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে। তারপর আপনি ফ্লাই করলেন, ফ্লাই করার সময়ও কিন্তু কিছু বিষয় আছে ইমিগ্রেশন ক্রস করার জন্য, এবং মাঝখানে যে ট্রানজিট কান্ট্রি থাকে সেটাও পাস করার জন্য কোন কান্ট্রিতে আপনার কী কী ডকুমেন্টস আপনার হ্যান্ড ব্যাগে থাকতে হবে, কী কী ডকুমেন্টস হচ্ছে আপনার সুটকেসে করে লাগেজে করে আপনি নিয়ে যেতে পারবেন, কী কী অ্যালাউড প্যাকেজ সেটার মধ্যে পড়ছে ফ্লাইয়ের উপরে। তারপরে ক্লাস শুরু হওয়ার আগে আপনি যখন পৌঁছালেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট ডিপার্চার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এক এক কান্ট্রিতে এক এক রকম। কিছু কান্ট্রিতে ওরিয়েন্টেশন করা, কিছু কান্ট্রিতে আবার ইউনিভার্সিটির কোনো রিপ্রেজেন্টেটিভ ছাড়া, যেমন মালয়েশিয়া
আপনি কিন্তু ইমিগ্রেশন পাস করতে পারবেন না। যেমন আপনি মালয়েশিয়াতে পৌঁছেছেন এবং আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনার বাসায় কিন্তু চলে যেতে পারবেন না। আবার কিছু কান্ট্রি আছে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চলে যেতে পারবেন, বাট আপনাকে সর্বপ্রথম ইউনিভার্সিটিতে গিয়ে আপনি যে এসেছেন সেটা রেজিস্ট্রেশন করতে হয়। কিছু কান্ট্রি আছে আপনার অ্যাকোমোডেশনটা ওরা যেটা দিবে সেখানেই থাকতে হবে এবং সেখানেই সবার আগে আপনাকে পৌঁছাতে হবে। আবার কিছু কান্ট্রি আছে ডিরেক্টলি আপনি ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, আপনার মতো বিন্দাস থাকবেন, পাশাপাশি আপনাকে ওরিয়েন্টেশনে ম্যান্ডেটরি আপনাকে জয়েন করতে হবে। আবার কিছু কান্ট্রি আছে লাইক ওরিয়েন্টেশন আপনি মিস করলেও সেটার একটা ব্যাকআপ সেশন হয়, সেই সময় কিছু আছে। আবার কিছু কান্ট্রি আছে আপনি ক্লাস মিস করে ফেললেন, তাহলে কী করবেন? সো এগুলো সব কিছুকে আমি পোস্ট ডিপার্চার অ্যাক্টিভিটিস বলে থাকি। তো এই হচ্ছে সাধারণত বিদেশ যাওয়ার একটা প্রক্রিয়া অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আর কি, স্টুডেন্ট ভিসাতে। তো আজকের ভিডিওটা মোটামুটি সামারি লাইন আমরা চলে এসেছি। এটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি দেশের বাইরে স্টাডি অ্যাব্রোডের জন্য যাওয়া। প্রথমত আপনি কখন বুঝবেন যে আপনাকে স্টাডি অ্যাব্রোডে চাইতে হবে, সেটা যেমন একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আপনি স্টেপ বাই স্টেপ নিজের প্ল্যানটা কীভাবে করবেন সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আবার আসছে হচ্ছে প্রত্যেকটা স্টেজ কী কী থাকে, কখন আপনাকে কী কী জানতে হবে। সো এই জিনিসগুলো আপনি যদি একটু নোটে লিখে রাখেন, আমি ইচ্ছে করে কোনো প্রেজেন্টেশন দিই নাই, কারণ এটা সাধারণত মানুষ একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। প্রেজেন্টেশনে আমি দুটো জিনিস দেখেছি আমার ক্যারিয়ারে, ইদার মানুষ বেশি ডিপেন্ডেবল হয়ে যায়, তারপরে বলে প্রেজেন্টেশনটা প্লিজ আমাকে দেন পিডিএফ ভার্সনটা, এরপরে ভুলে যায়। আরেকটা জিনিস হয় হচ্ছে প্রেজেন্টেশন দেখতে দেখতে ঘুমায় যায়, যেটা আমি অনেক ঘুমাইছি। সো আমার কাছে মনে হচ্ছে আমরা যদি ফেস টু ফেস আপনি আমার দিকে তাকিয়ে থাকেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, এভাবে যদি কথা বলি, পাশাপাশি আপনি পজ নিয়ে আপনি নিজের একটা নোট করে ফেলেন, তাহলে যে কোনো কান্ট্রির জন্য সবচেয়ে বড় যে মাস্টার প্ল্যান আপনি দেশের বাইরে পড়তে যাচ্ছেন সেটা আপনি নিজেই করতে পারবেন কোনো কাউন্সিলরের হেল্প ছাড়া। দেন আপনি কোনো এজেন্সিতে গেলেন, তারা কিন্তু তাহলে আপনাকে যা তা কাউন্সেলিং করতে পারবে না, এবং আপনি এটাও বুঝতে পারবেন অটোমেটিক্যালি যে কোনটা ভালো অর্গানাইজেশন কোনটা না। সো এভাবে আশা করি আপনারা প্ল্যান করতে পারবেন। এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে কীভাবে দেশের বাইরে পড়তে চাবেন এবং কীভাবে প্ল্যান করবেন। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওটা যদি মনে হয় যে আপনার দেখে ভালো লেগেছে, তাহলে একটু শেয়ার করে দেবেন আপনার কমিউনিটির সাথে। আপনার ফ্রেন্ডস বা আপনার কমিউনিটিতে যে কেউ থাকতে পারে যারা আসলে এই ধরনের প্ল্যান খুঁজতেছে, তাদের হয়তো কাজে লাগতে পারে। আমাদের আলটিমেট প্ল্যান হচ্ছে সবাই যেন সঠিকভাবে নিজের জন্য বেস্ট আউটকামটা নিয়ে দেশে বাইরে যেতে পারে, যেন আসলে ফ্যামিলিকে কোনো টেনশনে পড়তে না হয়, অথবা ওখান থেকে কোনো ফোন না আসে যে বাবা বা মা আমি আসলে যেটা এসেছি ভালো কোনো ডিসিশন হয় না। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদের বা আমার এই ক্ষুদ্র চেষ্টা। সো আশা করছি পরবর্তী ভিডিওগুলোতে এরকম ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে দেশের বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে, সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কমেন্ট বক্সে একটু জানাতে পারেন যে কী ধরনের ভিডিও দিলে আপনার বা আপনার কমিউনিটির জন্য হেল্প হয়। এভাবে আস্তে আস্তে আমরা হয়তো গ্রো করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে।